দর্শক, দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর ঠিক তীরবর্তী স্থানে এবং এখানটার এই গ্রামটার নাম হচ্ছে দৌলতপুর। আমার চারপাশে যাদেরকে দেখছেন সবাই এখানকার কৃষক, কেউ প্রান্তিক, কেউ মাঝারি কৃষক, অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষক কিন্তু এখানে আছে এবং তারা আমাকে জানিয়েছে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বন্যা পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে পরিমাণ বন্যার পানি উঠেছে এমন পানি ওনারা কখনোই দেখেননি। এবং শুধু তাই নয়, এখানকার যে ফসলগুলো তারা নতুনভাবে শুরু করেছিল এবং রবি মৌসুমের জন্যও কিন্তু অনেকে প্রস্তুতি নিচ্ছিল, সব ফসল এখন শূন্য হয়ে গেছে। তাদের কীরূপ অবস্থা, আসলে এই ফসলগুলো আবার নতুনভাবে ফলাতে পারবে কিনা, কি পরিমাণ লস হয়েছে এবং পুঁজি আর আদৌ আছে কিনা তাদের নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য, সেই বিষয়গুলোই কিন্তু জানার চেষ্টা করব। তবে প্রথমে আমি যেটা কথা বলবো, আমার পাশে আছেন একজন উপজেলা কৃষি কর্মকর্তা, তার সাথে কথা বলেই শুরু করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আপনারা সবাই ভালো আছেন? জি। জিজ্ঞেস করাটা কি একটা মানে অপ্রয়োজনীয় কথা হয়ে গেল? না না না, ঠিক আছে। আমি জানি যে নতুন করে আবার সবাই শুরু করতে যাচ্ছেন। আচ্ছা, আপনার কাছে আসি, আপনি তো উপজেলা কৃষি কর্মকর্তা ভাই, কি দেখেছেন এখানে সাম্প্রতিক সময়ের বন্যায়? আমাদের এই ফটিকছড়ি 774 বর্গ কিলোমিটার এরিয়া, যে একটা জেলার সমান অ্যাভারেজলি বাংলাদেশের। এই ফটিকছড়ির 60,000 ফার্ম ফ্যামিলির মধ্যে 30,000 ফ্যামিলি এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত। পাহাড়ি ঢল যে অতিরিক্ত পানি আসছে ফেনী নদীকে ওভার করে, এই পানিটা আমাদের ধুরং, সত্তা এবং হালদা নদীকে এর পানির লেভেল খুব বেশি প্লাবিত করেছিল। এই যে এইটা কি হালদা নদী? হালদা নদী। আচ্ছা, এই পানিটা আসলে অতিরিক্ত আসছে ওই পাহাড়ি যে ঢলগুলো আসছে এইখানকার উত্তর দিকে এবং ইন্ডিয়া থেকেও যে ফেনী নদী দিয়ে ওভার রাস্তা পার হয়ে আসছে, এই পানিগুলো এই হালদা দিয়ে ওভার এত বেশি পানি হয়েছিল যে এইখানকার লোকরা কখনো ভাবতে পারেনি যে এত পানি হওয়া সম্ভব। তো বাই দিস টাইম 30,000 ফ্যামিলি, আমাদের ফার্ম ফ্যামিলি ক্ষতিগ্রস্ত পুরো ফটিকছড়ি, এবং প্রায় 6,500 হেক্টর জমি সম্পূর্ণ বিনষ্ট। এই নষ্টের ক্ষেত্রে সবজি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা 1 মাস আগেও পুরো সবুজ ছিল এবং এর কার্যক্রম সব লাইভ এখনও আছে, সব সম্পূর্ণ জিরো হয়ে গেছে। এছাড়া ধান ক্ষতি হয়ে গেছে, আমন এবং আউশ ধান। একজন কৃষক এখানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনভেস্ট করছে। ওনাদের জীবনে যত কিছু আছে সব বিনিয়োগ করে এখানে করছে। তো এগুলো তাদের বাড়ি ঘরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হোমস্টেডভাবে হয়েছে। এখন ওরা আগাম রবি ফসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার আছে। আমি চাই আপনি যেহেতু উপজেলা কৃষি কর্মকর্তা, আপনি সব কিছুই জানেন যে এখানে কোথায় কতটুকু পানি হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এলাকা আপনি আমাকে দেখাবেন, ঠিক আছে? তার আগে আমি একটু কৃষক ভাই এবং চাচাদের সাথে কথা বলতে চাই। এই যে এখানে যে একটা মাচা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একদম নতুন মনে হচ্ছে মাচাটা। এখানকার কৃষক কি এখানে উপস্থিত আছেন? জি, এটা আমি। কে আপনি? ভাই চলে আসেন। আপনি এই মাচাটা করেছিলেন কবে, বন্যার আগে না পরে? বন্যার আগে। বন্যার আগে? কি ফলিয়েছিলেন? ধুন্দুল করেছি। ধুন্দুল কতখানি জায়গা? 12 ঘন্টা হবে। প্রতি কত হয়? 24 শতক জায়গায়। আচ্ছা, এই ধুন্দুল কি বয়সে ছিল? একেবারে চলে আসছিল কি গাছে? না, বিক্রি করেছিলাম, মাস 2 মাস বিক্রি করেছিলাম। আরো ক মাস বিক্রি করতে পারতেন? আরো 3 মাস থাকতো। গাছে ফলও ছিল? ফলও ছিল। তো আমার তো মনে হয় যে এই ধুন্দুলের জন্যই মাচাটা করলেন। করার পর এই যে গাছের ফল সহ সব যে চলে গেল, মানে এটা কি নিজের চোখে দেখছিলেন? দেখছিলাম, হঠাৎ এরকম পানি বাড়বে তো জানতে পারলাম না। আগেও এরকম পানি হয়েছে কিন্তু এতটুকু হয়নি। কি পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল? এই 40,000 টাকা খরচ হয়েছে। তো এখন রবি মৌসুমের জন্য প্রস্তুতি নিতে পারবেন? পুঁজি আছে? পুঁজি লোন লই আর কি। লোন নিয়েছেন? আগে ছিল লোন? আগে ছিল। আবার নতুন করে নিলেন? নতুন করে এখন কষ্টের জন্য তো লাগবে, নতুন করে নিব আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বললাম, আরেকজন কৃষকের সাথে একটু কথা বলবো। চাচা একটু সামনে চলে আসেন। কি শরীর ভেজা কেন? গায়ে গেছিলাম। বাহ, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। বয়স কত হলো? 65 প্লাস। এই বয়সেও এই মাঠে কাজ করছেন? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হচ্ছে না? মাশাআল্লাহ, দেখেছেন কৃষকদের এই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে আমাদের সোনার ফসল। তো চাচা, আপনারও তো জমি ছিল ইনশাআল্লাহ। কোথায় কোথায় ছিল? এখান থেকে মাছা থেকে এখান থেকে ওই গাঙ্গের ওই পার পর্যন্ত অনেকখানি। অনেকখানি। আচ্ছা, কতখানি আছে? 4.5 খানি। 4.5 খানি। কি ছিল সবজি? সবজি ছিল, বেগুন ছিল, বরবটি ছিল, দুন্দুল ছিল, সসিন্দা ছিল, তারপরে এই ভেন্ডি ছিল। তো এই যে এই বন্যার পানিতে যে আপনার ফসলি জমি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, কত টাকার ক্ষতি হয়েছে? ফল কি একবারও তুলছিলেন? ফল তো কিছু মানে উঠতে আছে, আর কিছু তুলছি। 3 লাখ প্লাস এরকম খরচ হয়েছে, বুঝলেন নি? অত
1.2 অর্থাৎ 1,20,000 এরকম মানে বিক্রি হয়েছে। হাই হাই, তাহলে তো ইনভেস্টমেন্ট উঠে নাই। না, ইনভেস্ট উঠে নাই। তাহলে এখন কি হবে? তাহলে এই যে গত বছর আপনি তো গত সিজনে ফলাইছেন, হ্যাঁ, ফলছি। এই সময়টা কি এগুলাই কি ফলাইছিলেন নাকি অন্য কোনো সবজি? গত বছর মরিচ ছিল, হুম তারপর ভেন্ডি ছিল, হুম। লাউ ছিল। তখন তো সেম পরিমাণ হ্যাঁ। সম পরিমাণ জমি ছিল। চিনেছি। কি পরিমাণ আয় করছিলেন তখন বিক্রি কইরা? আমার কিছু আমি ডুবেতে কিছু লস খাইছিলাম, ওইগুলা মানে খরচ আর কি নিয়েছি, ঋণগুলো মানে সুদ করছি। শোধ করছেন, তার মানে ভালো পরিমাণ আয় হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এবার তো আপনার ওই পরিমাণটা আয় আসলো না, আয় আসলো না, খরচটাই প্লাস উঠলো। আরো আমার এখনো প্রায় 2.5 লক্ষ টাকা আমার কি ক্ষতি হয়েছে, খরচ আছে, আমার কর্জ আছে। খরচ আছে। আচ্ছা, তাহলে এখন নতুন পুঁজি কি আছে নতুন করে শুরু করার 1 জন্য? টাকাও নেই আলহামদুলিল্লাহ, যেটা হবে বলি এটা বাস 1 টাকা, 1 টাকাও নেই? 1 টাকা নেই আমার কাছে। তাহলে এখন কি আবার নতুন করে শুরু করতে পারবেন নাকি আপনার সহযোগিতা নতুন করে প্রয়োজন? এমন কি পর্যায়ে গেছি আমি জমি বিক্রি করবে মানে কি প্রস্তুতি নিয়েছি, কি জমি বিক্রি করে দিবেন? এরকম প্রস্তুতি গেছি আমি এখন। কিন্তু এই জমি তো অনেক দামি, আমি যতটুকু জানি। আমি এখন কি করবো, আমার তো চলার পথ নাই। ঠিক আছে চাচা, আমরা চাই যে আপনি খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান, জমি যেন বিক্রি করতে না হয়। আমি একটু অন্যান্য কৃষকের সাথেও কথা বলতে চাই। ভাই, আপনি তো একজন তরুণ কৃষক, আপনি একটু এই পাশে চলে আসবেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি কৃষিকাজের উপর নির্ভরশীল নাকি পড়ালেখাও করছেন? আমি পড়াশোনা নাজিরহাট কলেজে পড়তেছি। পড়াশোনার পাশাপাশি আমি কৃষিকাজে আমার আব্বার সাথে হাত বাড়াই। তো আব্বা বয়স্ক হয়ে যাওয়া, আমি এখন হাল ধরি। আমার এখানে বলতে গেলে আমার ডান পাশে আর বাম পাশে আমার সম্পূর্ণ জমি হিসাব করে 10 খানের উপরে জমি আছে আমার। তো বিগত সময়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে আমার ফসল উৎপাদন করেছি। তো এবার আমাদের কৃষকদের বলতে গেলে একেবারে অনেকটা খুবই দুঃখজনক, হতাশাজনক অবস্থা হয়েছিল। তো আমাদেরও একটা কল্পনা ছিল, আমরা এই বাঁধটা হওয়ার পর আমরা চিন্তা করেছি আমরা কোনো কারণে যদি পানি দেখিও তাহলে এই বাঁধের নিচে থাকবে, কিন্তু কখনো এই বাঁধ টপকিয়ে পানি উৎপাদন হবে বা পানি আমাদের ঘরের মধ্যে যাবে আমরা কখনো কল্পনা করিনি। আচ্ছা। তো এবার এখানে এই মাঠের মধ্যে আমরা এই মাঠ যেহেতু 12 মাসই ফসল হয়, তো এই হিসাব করতে গেলে 12 মাসের ফসল এখানে উৎপাদন ছিল। 2 বিঘা মরিচ ছিল, অর্থাৎ 80% জমির মরিচ ছিল। এখন মরিচ নেই, শুধুমাত্র মরিচ গাছের শুকনো কাঠগুলো ওখানে এখনো পড়ে আছে। কত মাস বয়সী ছিল মানে আমার- তুলেছিলেন মরিচ? আমার মরিচ গাছ রোপণ করার থেকে সময় ছিল 2.5 মাস। 2.5 মাসের মধ্যে আমি 2.5 মাসের মধ্যে ধরো হারভেস্ট করছি দুইবারের মধ্যে আমি আমার শুকনো মরিচটা হারভেস্ট করছি, এরপর কাঁচা মরিচটা একবার হারভেস্ট করছি, এরপর আর আমার উত্তোলন করা সম্ভব হয়নি। তাহলে এইখানে যে ফসলগুলো উৎপাদন হইতো আপনাদের বাজারগুলো কি ছিল, কোথায় ছিল? আমাদের বাজারগুলো নাজিরহাট ছিল, বিবিরহাট ছিল। আমরা একসময় এখান থেকে ফসল উৎপাদন করে আমরা শহরের কেন্দ্রিক কি করতাম, এটা হারভেস্ট করে শহরেও কি করতাম, পাঠিয়ে দিতাম। শহর থেকে বিভিন্ন জেলায় যেত। আচ্ছা, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার বলতে গেলে একেবারে কমপক্ষে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনারা তো মোটামুটি সবাই পুঁজি হারিয়ে প্রায় নিঃস্ব। এখন তাহলে আপনাদের চাওয়া পাওয়াগুলো কি? চাওয়া পাওয়াগুলো হচ্ছে সহজ শর্তে ঋণ বা পুঁজি নেয়ার জন্য যেন বিনা সুদে ঋণ, এই বিষয়গুলোই তো। এবং সরকারি বেসরকারি উদ্যোগে যারা আছেন তাদের থেকে সার বীজ এগুলো যদি আপনারা অল্প টাকায় বা বিনা টাকায় পান তাহলে হয়তো বা ঘুরে দাঁড়ানোটা আরো একটু সহজ হবে। এই তো, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ। আমরাও আশা করি সরকারি বেসরকারি উদ্যোগে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে খুব তাড়াতাড়ি এই কৃষকদের পাশে দাঁড়াবেন, কারণ এরা কিন্তু খুবই স্বল্প পুঁজির কৃষক, তাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু এই সোনার ফসল, খাঁটি ফসল উৎপন্ন হয়। এবং যদি এখন না ঘুরে দাঁড়ান তাহলে কিন্তু বাজারে একটা সংকটও তৈরি হবে ফসলের, তাই না? অবশ্যই। তাহলে আপনারা ভালো থাকেন, আপনারা চেষ্টা করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে চাচা, ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনি আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু দেখান এখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা। কৃষকদের থেকে শুনে আসলাম যে এখানকার মাটি অনেক উর্বরা এবং যাই ফসল ফলানো হয় তাই নাকি তরতর করে বেড়ে ওঠে। এখানকার মাটির গুণাগুণ সম্পর্কে একটু বলবেন, হালদার মাটির? ধন্যবাদ দীপ্ত টিভিকে। আসলে এই হালদা এই নদীগুলো হচ্ছে পাহাড়ি ছড়া থেকে উৎপত্তি। পাহাড়ের গায়ে যে অনেক পাতা জমে থাকে, বিভিন্ন মিনারেল সারা বছর ধরে জমে থাকে, এগুলো সারা বছর যখন ওয়াশ আউট হয়ে আসে হতে হতে একসময় ফাইনালি হালদা, সত্তা, ধুরং এই খালগুলো চলে আসে। বন্যায় যখন এগুলো ফ্লাডেড হয়ে যায় এই মাটিগুলোতে পলি আসে, এটা অনেক বেশি উর্বর করে, এতটাই যে এই মাটিগুলোতে, এই হালদার পাড়ের মাটিগুলোতে 15 কেজি 16 কেজি মূলা হয়, যেটা ভান্ডারি মূলা নামে পরিচিত। এটা কিভাবে সম্ভব? এটা এরকমই। এখানে যে পেঁয়াজগুলো হয় আমরা মিশরীয় সাইজের, দেশি পেঁয়াজ এত বড় বড়, প্রতিটা ফসলের আমরা দেখছি যে প্রোডাক্টিভিটি 2 থেকে 3 গুণ। এখানে কি তাহলে একটু সারের পরিমাণ কম লাগে? তো এখানে আমরা যে সারগুলো ইউজ করি, সার তো মূলত গাছে প্রায় ধরুন 90 প্রকার লাগে। তো এর মধ্যে জৈব পার্টটা যেহেতু এখানে হিউজ বেশি, জৈব সার অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেন জাতীয় সার, ইউরিয়া সার কম লাগে। তবে এইখানকার মাটির চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু মাটিটা মোর দ্যান ফার্টাইল অ্যাভারেজের চেয়ে,
তো এটা সবার জন্য ফার্টাইল, এটা জীবাণুর জন্য ফার্টাইল, পোকার জন্য ফার্টাইল। আচ্ছা, তো এই জন্য এই মাটিগুলো বেশি জার্ম থাকে, সয়েল বর্ন ডিজিজ, মাটিজনিত যে পচা, এটা সমস্যা বেশি থাকে। তো এই জন্য আমরা কৃষকদেরকে এই মাটিতে চাষ করার সময় ডলোচুন কিংবা কপার জাতীয় ওষুধ, কপার হাইড্রোক্সাইড কিংবা ট্রাইকো কম্পোস্ট আমরা ব্যবহার করতে বলি। এগুলো দিলে তখন মাটিটা জীবাণুমুক্ত হয়। আচ্ছা, বন্যার ক্ষেত্রে যখন পলি মাটি আসলো জি। তখন তো আরো বেশি উর্বর হবে, জি। এমনিতেই উর্বর, আরো বেশি জি। উর্বরতা শক্তি বাড়ার কথা। জি। তো এই সময় কি কৃষকরা কি লাভবান হবে নাকি এতে মাটির কিছু সমস্যাও তৈরি হবে? এই বন্যা কিন্তু এক ধরনের আশীর্বাদ, সে যা ক্ষতি করলো, কিন্তু বন্যা হওয়ার পর যে বিষয়টা দেখা যায়, এটা কিন্তু কৃষির জন্য আশীর্বাদ। আচ্ছা, কারণ এই পলিটা কিন্তু ভ্যালুয়েবল, খুব দামি জিনিস, এই মানে যে পার্টিকেলটা। এই সমস্যা হবে একটাই, যেহেতু অধিক উর্বর হবে, সমস্যা হচ্ছে উর্বর সবার জন্যই। তারপরে এই উৎপাদনের চাকা যদি ঠিকভাবে না তৈরি করা হয়, নিরাপদ সবজি উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন যদি না করা হয়, তাহলে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা যেমন মিটবে না, জি। তেমনি উৎপাদনের চাকা বা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনও কিন্তু সম্ভব সম্ভব হবে না। তাই এই কৃষকদেরকে ধরে রাখাটা বা আবার ঘুরে দাঁড়ানোটা খুবই প্রয়োজন এবং খুবই অতি দ্রুত জি, জি, সময় প্রয়োজন, তাই না? জি। তো আপনি কি মনে করেন তাহলে বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগ দুটোই দরকার আছে অবশ্যই। সম্মিলিত? আচ্ছা ভাইয়া, আপনাদের যে অর্গানাইজেশন থেকে বা সরকারি উদ্যোগে আসলে কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন এই কৃষকদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে? যে ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমত আমরা একদম বন্যার বা এই দুর্যোগের শুরু থেকেই সবসময় কৃষকের সঙ্গে ছিলাম। সেই সময় পরিস্থিতি যেটা করা সেটা আমরা করতেছিলাম, এবং ক্ষতি হওয়ার পর অ্যাসেস করা এবং এনাদেরকে উপযুক্ত পরামর্শ দেওয়া, যে জমিগুলো কভার কীভাবে হতে পারে, কীভাবে চারা সংগ্রহ করতে পারে। অনেক জায়গায় চারা বেশি দাম ধরতেছে, আমরা ওখানেও ভূমিকা রাখছি যাতে চারার দাম বেশি না রাখে, বা শ্রমিকদেরকেও আনার জন্য আমরা উত্তরবঙ্গ থেকেই যোগাযোগ করে যাতে ওনারা দ্রুত শ্রমিক পান। এছাড়াও আমাদের অফিসাররা সবসময় তো ওনাদের মানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। এছাড়া আমাদের এই উপজেলায় 7,000 কৃষককে পুনর্দানের জন্য সরকার ব্যবস্থা করেছেন। সেটা 7,000 মানুষ 1,000 টাকা বিকাশে পাবে এবং 520 টাকা পরিমাণ বীজ, মিনি প্যাকেট বীজ ওনারা পাবে। ফটিকছড়িতে মূলত কতজন কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম কোনো এস্টিমেট কি আছে? 30,000 ফার্ম ফ্যামিলি এফেক্টেড। সামনে আসছে রবি মৌসুম, এবং আপনি কি মনে করেন রবি মৌসুমে এই কৃষকরা আসলে ঘুরে দাঁড়াতে পারবে বা নতুনভাবে রবি ফসল ফলাতে পারবে? জি, অবশ্যই। আপনি দেখছেন যে ওনারা হামাগুড়ি দিয়ে হলেও ওরা সীমানা অতিক্রম করবে। আমরা প্রত্যাশা করি যে খুব তাড়াতাড়ি এই কৃষকরা যেন হামাগুড়ি দিয়ে হলেও ঘুরে দাঁড়ায়, এবং দেখতে পাচ্ছি তার একটা নমুনা যে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা কারণে, যে আমি অফ এয়ারে বা ক্যামেরার ওপারে যখন কৃষকদের সাথে কথা বলছিলাম, সবাই কিন্তু আপনার প্রশংসা করছিল যে আপনি খুবই অ্যাক্টিভ এবং কৃষকদের পাশে সবসময় দাঁড়ান। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, দীপ্ত কৃষি টিম আমরা একে একে কিন্তু বিভিন্ন খামার, বাগান এবং কৃষকের জমিতে আমরা যাচ্ছি এবং তাদের বন্যার পরবর্তী অবস্থা কীরূপ সেটাই দেখার চেষ্টা করছি। আমার পাশে আছেন ইউনুস চাচা। আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা দীপ্ত কৃষি প্রতিদিন বা নিয়মিত দেখেন তারা চিনে থাকবেন। ইউনুস চাচাকে কিন্তু এর আগেও আমরা দীপ্ত কৃষি টিম প্রতিবেদন করেছিলাম ইউনুস চাচার বাগানকে নিয়ে, এবং এখানে আজকেও আমরা চলে এসেছি। ইউনুস চাচার কী অবস্থা, চলেন হেঁটে হেঁটে আমরা কথা বলি। ইউনুস চাচার আসলে এখন কি অবস্থা? এখানেও নাকি বন্যার পানি এসেছিল নাকি চাচা? হ্যাঁ, এইবার বন্যার পানি শুধু এসেছিল না, আমরা যে হাঁটতেছি এখানে এই আমার মাথার উপর আরও 2 ফিট পানি ছিল, তাও প্রায় 3 দিনের মতো স্থায়ী ছিল, যার ফলশ্রুতিতে আপনি আমার এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলা অনেকগুলো রিপ্লেসকৃত গাছ। আমার বড় বড় চারা ছিল বলেই আমি সেগুলো রিপ্লেস করেছি। কিন্তু আমি জানি যে এই জায়গাটা অনেক পরিকল্পিতভাবে তৈরি করা এবং জায়গাটা তুলনামূলক উঁচু, অনেক উঁচা, অনেক তারপরেও কিভাবে বন্যার পানি এইখানে এসেছে? এটা কিন্তু তাহলে যদি এখানেই এই অবস্থা হয়, তাহলে যারা একটু নিচু এলাকায় তাদের কি অবস্থা? এটা আসলে নিচু হওয়ার কারণে পানিটা হয়নি। আচ্ছা, পানিটা হলো অতিরিক্ত ওভার বৃষ্টি হয়েছে। হুম, এদিক দিয়ে আমাদের ফেনী নদীর কিছু পানি আমাদের এদিকে ঢুকেছে, নিষ্কাশন জটিলতার কারণে হয়েছে। আমাকে কি একটু চাচা বলবেন, এই যে যেমন একটা গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন না, এই গাছের ঠিক কতখানি পর্যন্ত পানি আসছে আমাকে একটু বলবেন? এইটুকু পর্যন্ত পানি ছিল। সাংঘাতিক। হ্যাঁ, এইটুকু পর্যন্ত বলেন কি? পানি ছিল, একটু হয়তো উপরে নিচে হয়েছে, কিন্তু এতটুকু উঠছিল এবং সেটা 3 দিন পর্যন্ত ছিল, স্থায়ী ছিল। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে? এই যে আপনি দেখতেছেন অনেক কলা গাছ, দেখেন কলা গাছ তো বাড়িতে মরার কথা না, এগুলা একেবারে সরা সহ মরে গেছে, কারণ দীর্ঘদিন পানি থাকার কারণে সেটা আর রাখতে পারে নাই।
এই মালটার চারাগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব রিপ্লেস কিছু চারা। এখানে কি মালটা ছিল আর বড় হ্যাঁ বড় হ্যাঁ মালটা বড় গাছ চারা ছিল, ফল ছিল নাকি? হ্যাঁ ফলও ছিল, ওহো। ফলও ছিল। আপনি এখনো খুঁজলে এখানে ফল পাবেন, অনেক অনেক ফল। আমার এখানে কমপক্ষে 10 টন ফল নষ্ট হয়েছে। এদিকে কলা দেখলাম, মালটা দেখলাম, আর কি কি ফসল নষ্ট হয়েছে আপনার? কমলা আছে, কমলাও চলে গেছে। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রজাতির সবজি ছিল। সবজি? হ্যাঁ, শীতকালীন অনেক সবজি করছিলাম আমি সব জায়গাতেই। এগুলো একেবারেই 100% বেনিশ হয়ে গেছে। চাচা, যখন বন্যার পানিতে এই সবগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আপনি কি এখানে ছিলেন? না, ছিলাম। কেমন, মানে তখন অনুভূতিটা কি ছিল আসলে? তো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আমার এই যে ছোট্ট একটা পুকুর দেখতেছেন, এই পুকুরে আমি কালারিং ফিশ করছিলাম। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন কালারের। আচ্ছা, মানুষ রঙিন মাছ দেখে একটু আনন্দ পাওয়ার জন্য, যেহেতু এখানে অনেক দর্শক আসে প্রায় সময়। এই পিসগুলো চলে গেছে, এটাও খুব খারাপ লাগতেছে। চাচা, এখন কি করবেন? নতুন করে আবার সব শুরু করবেন? এই তো আপনারা সাহস যোগাচ্ছেন, আপনাদের এই সাহসে আবার ঘুরে দাঁড়াবো। আর্থিক অঙ্কে কি পরিমাপ করেছেন কত টাকা লস হয়েছে? আসলে তো সবাই বাড়াই বলে, কিন্তু আমার যে ক্যালকুলেটর, আমার যে ফলেই তো আমার 10 লাখ টাকা আসে। যে আসলে গাছ ভালোবাসে, বাগান ভালোবাসে, তাকে কিভাবে সান্ত্বনা দিতে হয় আমি জানি না চাচা, হ্যাঁ, তবে আমারও খুব খারাপ লাগছে। আমি দীপ্তি টিভির মাধ্যমে সারা বাংলাদেশের কৃষক বৃক্ষপ্রেমী মানুষের উদ্দেশ্যে বলবো, আসলে হতাশার কিছু নাই। বন্যায় যেটা ক্ষতি হয়েছে, যদি আপনি গভীরলি চিন্তা করেন, সেটার একটা পজিটিভ সাইডও আছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির মধ্যে যে একটা জড়তা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এই বন্যায় কেটে গেছে। পাশাপাশি এইবার যে চারাটা লাগাবো, সেটা আমি 4 মাসে ওই রিকভারি আসবে আমার। কারণ মাটির কিছু নতুনত্ব আমি দেখতে পাচ্ছি, এখানে যথেষ্ট পলি আসছে। আপনার মতো একজন অভিজ্ঞ উদ্যোক্তার এই কথাটা আসলেই নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন, আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। আপনি ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে সকলকে ধন্যবাদ। ফটিকছড়ির পাঁচপুকুরিয়া এলাকায় আমি আছি, যার পাশে দেখতে পাচ্ছেন আমন ধানের জমি, এবং সব জায়গায় কিন্তু আমন ধান এখন আছে। দেখে ভাবছেন যে এটা একদম নতুন একটা আমন ধানের জমি, কিন্তু আসলে না। সাম্প্রতিক সময় বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার প্রত্যেকটা জমি, এবং আমন ধান যা রোপণ করেছিল সব কিন্তু চলে গেছে বন্যার জলে। আবার নতুনভাবে এখানকার কৃষকরা, এখানকার যে কৃষকরা আছেন, তারা কিন্তু নতুনভাবে আবার আমন ধান রোপণ করছেন। আমি কথা বলবো আমার পাশের একজন কৃষকের সাথে, তিনি আসলে কাজ করছিলেন, আমি আসলে নিয়ে আসছি উঠিয়ে। আপনি ভালো আছেন চাচা? চাচা, আমি তো দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দরভাবে আবার আমন ধান রোপণ করছেন, কিন্তু আমি আপনাদের উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে শুনেছি এখানে নাকি আমন ধান যা আপনারা রোপণ করেছিলেন প্রায় 1.5 মাস বয়সী গাছ সব পানিতে ভাসায় নিয়ে গেছে। সবগুলো নষ্ট হয়ে গেছে। তখন আমরা আবার নতুনভাবে করি, বাইরে থেকে সব জ্বালা সংগ্রহ করে, বীজ সংগ্রহ করে, মানে এগুলো লাগাইছে। আচ্ছা, আমাকে একটু খুলে বলেন তো কি অবস্থা হয়েছিল যখন বন্যা আসলো? আপনাদের গাছের বয়স কতটুকু ছিল ওই সময়? বয়স ধরেন নাইও প্রায় মাসের উপরে গেছে একটু। আপনার কি পরিমাণ জমি এখন এখানে আছে? আমার থেকে এখন আছে বরাবর মনে করেন 5 কানি। 5 কানি জমিতে আপনি যে ধান করেছেন, একটা ধানও কি মানে বড় করতে পারেন না? মানে কোনো জমির কোনো অংশ কি বাঁচে না? বড় হবে সমতা পায় নাই, বৃষ্টি তো সবগুলো মানে পানি, বন্যার পানি নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তাহলে অনেক টাকা ইনভেস্ট করছিলেন না? জি। মানে আপনি তো খরচ করছেন, খরচাপাতি তো করছেন এর পেছনে। প্রথমে তো এক দফা করছি। কত টাকা খরচা করছেন? প্রথমে করছে মনে করেন একটা লেবারের দাম প্রায় ভাত খাইয়ে 800, 750, 800 টাকা করে বেতন ডেইলি। 3 বেলা ভাত দিতে হয়, হ্যাঁ, 2 টাইম চা দিতে হয়। তো আপনি হিসাব করে দেখেন একটা লেবারের পেছনে কত টাকা যায়, 1000-এর উপরে যায়। তারপরে এরপরে যখন নষ্ট হয়ে গেছে, ওই সময় লোকও ছিল না, বাইরে থেকে লোক আনিয়ে, অনেক দূর থেকে লোক আনি, তারপরে এগুলো লাগাইছি আমরা। আপনার কি অনেক পুঁজি আছে যেটা দিয়ে আবার না, আমার নতুনভাবে কোনো পুঁজি নেই। আমার একটা যুদ্ধ করে যাচ্ছেন, কারণ এই যুদ্ধে সফল হইতেই হবে। আমি তো জমি থেকে ভাত খাইতে হবে আমার, কারণ কে তো জমি আমার সবগুলো নির্ভর। আমি খাইয়া বাঁচলে এগুলো বিক্রি করবো। আমি জমি এগুলো খালিয়ে রেখে দিই, এটা তো আমার নিজস্ব জমিন না। এগুলো বড় আমি মনে করেন এই খাজানার উপর, দানের উপর নিয়েছে, যেগুলো খাজানাও দিতে হয়েছে তো আগে থেকেই দিয়েছেন অ্যাডভান্স। আগে এখন তো নতুনভাবে শুরু করলেন, কিন্তু আমনের ধানগুলো আগে যেগুলো লাগাইছেন সেগুলো তো বিক্রি করতে পারেন নাই, তাহলে আবার নতুনভাবে এতগুলো টাকা পাইলেন কই? আমি মনে করেন আমার আত্মীয় স্বজন যারা আছে এদের থেকে দান নিয়ে করছে এগুলো। আশা কি রাখছেন এবার ভালো ফলন হবে? সবগুলো আল্লাহর উপর নির্ভর এগুলো আমরা।
আল্লাহ অবশ্যই আপনাকে খুব ভালো একটা ফলন দিক, কিন্তু আরেকটা বিষয় যে আপনার কি কোনো এখন সাহায্য সহযোগিতা দরকার কিনা, যেটা করলে আসলে আরো একটু দ্রুত আপনি ফলনটা পেতেন বা একটু ভালো হতো আপনার জন্য চলাচল? সাহায্য সহযোগিতা তো অবশ্যই দরকার যে মনে করেন তো এরকম যদি মনে করেন যে জাগির ভাই তারা আছে আমাদের কাছে ফোর্স করছে কৃষক বিচারে, তো আমরা বলছি আমাদের এরকম ক্ষতি হয়েছে, ওনাকে জবাব দিয়েছে, তারপরে ওনারা কী করে এটা আমরা কি জানি। মানে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আপনাদের জন্য ভালো হয়, একটু ভালো হবে। কৃষকের হাত হচ্ছে মজবুত হাত, এই হাত যখন আসলে সোনার মাটিতে পড়ে তখন এই হাত থেকে দারুণ কিছু তৈরি হয়, সোনার ফসল তৈরি হয়, তাই না? অবশ্যই। চাচা আপনি তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আপনার এই জমিতে অনেক ফসল হবে। দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন অবশ্যই। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আকস্মিক বন্যার পানি সরে গেছে, কিন্তু রেখে গেছে তার ক্ষতচিহ্ন। দর্শক, একজন খামারির কাছে তার খামারের মাছ, পশু পাখি এগুলো যেমন সন্তান তুল্য, অনেক কষ্ট শ্রম পরিশ্রমের বিনিময়ে কিন্তু এগুলোকে বড় করে বাজারে বিক্রি করে, তেমনি একজন বাগানের কাছে তার বাগানের কিন্তু এই যে গাছগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম সন্তান তুল্য। তারা অনেক পরিশ্রম সময় দিয়ে কিন্তু আস্তে আস্তে এই গাছগুলোকে বড় করে, এবং সেখান থেকে যখন একটা ফল পায় সেই আনন্দের অনুভূতি আমি ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। তেমনি এই আকস্মিক বন্যায় বাগানীদের যে গাছগুলো আসলে মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির তীব্রতা, কষ্টের তীব্রতাও কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। তবে আমরা বিশ্বাস করি দীপ্ত কৃষি টিম যে আমাদের কৃষক এবং খামারিদের হাত কিন্তু অনেক মজবুত, এবং আমাদের কৃষক খামারিদের মনোবলও অনেক দৃঢ়। খুব তাড়াতাড়ি এই আকস্মিক বন্যা পরিস্থিতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াবে এবং নতুন উদ্যমে আবার শুরু করবে কৃষিকাজ। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।